কম খরচে কৃষক ভাইদের চাষের উপকরণ তৈরি করে ইসলামপুরের কৃষি আধিকারিক আলোড়ন ফেলে দিয়েছেন। বীজকাড়া হাল বা শ্রীকান্ত সিনহা বোরিং অর্থাৎ এসএসপি নামক চাষের উপকরণ তৈরি করে রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে এসেছেন ইসলামপুর মহকুমার এই ভূমিপুত্র তথা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। আইআইটি খড়গপুর ও ভারত সরকারের পেটেন্ট বিভাগ শ্রীকান্ত সিনহার এই বীজকাড়া হাল কৃষি উপকরণকে অনুমোদন দিয়েছেন। স্বাভাবিকভাবেই ইসলামপুর মহকুমা কৃষি অধিকর্তা দপ্তরে খুশির বাতাবরণ। দপ্তরের কর্মীরা ফুলের তোড়া দিয়ে কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। ইতিপূর্বে এলাকার গরিব কৃষকদের কথা মাথায় রেখে বীজকাড়া হাল বা শ্রীকান্ত সিনহা বোরিং তৈরিকে ঘিরে প্রজাতন্ত্র দিবসের দিন মানপত্র দিয়ে কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহাকে সম্মান প্রদান করেন ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ। এরই মাঝে কৃষক ভাইদের সুবিধার্থে হাতে কলমে ফের আরও একবার এই উপকরণের ব্যবহার দেখিয়ে দিলেন শ্রীকান্ত সিনহা। শ্রীকান্ত সিনহা জানিয়েছেন, খুব কম খরচেই চাষের বীজ রোপণের এই উপকরণ তৈরি করা যেতে পারে। এই উপকরণের ব্যবহারের ফলে সর্ষের ফলনও ভালো হবে বলে জানিয়েছেন শ্রীকান্ত বাবু। পাশাপাশি আগামী দিনে রাজ্য সরকারের অনুমোদনে এ রাজ্যের কৃষক ভাইদের জন্য এই উপকরণ ব্যবহার করতে চান কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। সব মিলিয়ে কৃষি দপ্তরের আধিকারিক হলেও একেবারে তৃণমূল স্তরের কৃষকদের জন্য এই উপকরণ শ্রীকান্ত সিনহার এক যুগান্তকারী সাফল্য বলে মত বিভিন্ন মহলের। সমস্ত চাষি ভাইদের আগে আমি আনন্দের সংবাদটা জানাই। এই যে বীজগাড়া হাল বা এসএসবি যন্ত্র যেটা নামে বিখ্যাত, এই যন্ত্রটি গতকাল আমাদের কেন্দ্রীয় সরকার প্যাটেন্ট দপ্তর থেকে এটার একটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং যে জার্নাল আছে প্যাটেন্ট ডিপার্টমেন্টের যে জার্নাল, সেই জার্নালে অনেকদিন আগে এটা প্রকাশিত হয়েছিল। তো স্বীকৃতিটা গতকালকে আমি পেয়েছি যে ইনভেন্টর হিসাবে, এবং আমার স্ত্রী পম্পা সরকারের নামে এটা প্যাটেন্ট আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এই যন্ত্রটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের মানে এই আইডিয়া থেকে এটা এসেছে যে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ চাষি আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে। তাদের ক্ষেত্রে কি হয়, বড় বড় ট্রাক্টর দিয়ে জিরো টিলেজ মেশিন দিয়ে চাষ করা খুব অসম্ভব হয়ে যায়। আর প্রত্যেকেরই জোরটা খুব ছোট ছোট থাকে আর কি, মানে 3 বিঘা 4 বিঘা 5 বিঘা। তো তাদের ভীষণ অসুবিধা হতো সেই পদ্ধতি চাষ করার জন্য জিরো টিলেজে করতে গেলে। তো আমি তখন এই যন্ত্রটার চিন্তা ভাবনা করি এবং সেই যন্ত্রটা চালানোর ক্ষেত্রে যেটা জিরো টিলেজ মেশিন, সেটা কিন্তু আমাদের প্যাডি হারভেস্টিংয়ের পরে সঙ্গে সঙ্গে কিন্তু চালানো যায় না। ওটাকে আমাদের শুকাতে হয়, 20-25 দিন টাইম লাগে। তো দেখছি যে 20-25 দিন মানে অনেক টাইম, যেটা আগে যদি চাষি ভাইরা চাষ করতে পারেন, আগাম যদি চাষ করতে পারেন, তাহলে কি হবে যে পরের দিকে যে টেম্পারেচারটা হাই হয়, অনেক তাপমাত্রা বেড়ে যায়, আর হচ্ছে গিয়ে শিলাবৃষ্টির একটা চান্স থাকে। আবার অনেকবারই এটা শিলাবৃষ্টি হয়ে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলা শস্য বিমা প্রচুর টাকা এখানে দেওয়া হয়েছে, টাকা মানে বিতরণ হয়েছে বাংলা শস্য বিমা যখন ক্ষতিপূরণ দেওয়া হতো। তো ওই যে শিলাবৃষ্টির যে আঘাতটা, সেটাকে তার আগেই আমরা কি করে ভুট্টাটা তুলতে পারি, তাহলে আমাকে আগে লাগাতে হবে। আগে আমি কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করতে পারছি না, কারণ ট্রাক্টরের চাকা বসে যাচ্ছে। তো ময়েশ্চার বেশি থাকা অবস্থাতেই ধান কাটার পরে পরে এই যন্ত্রের মাধ্যমে জাস্ট ধানের যে নাড়াগুলো, এছাড়াও আরেকটা আইডিয়া থেকে জিনিসটা এসছে, আরেকটা সেটা কি, যে নাড়াগুলো মানুষগুলো পুড়িয়ে দিত এবং পুরানোর ফলে বায়ু দূষণ হতো এবং পলিউশন হতো এবং জমিরও অনেক যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেগুলো আছে এগুলো মারা যেত এবং জমির উর্বরতাটা কমে যেত। তো এই জিনিসটাও কিন্তু এই যন্ত্রের মাধ্যমে করলে 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত যদি নাড়াগুলো ধানের নাড়াগুলো থেকে যায়, এবং তার মাঝখান দিয়েই কিন্তু এই যন্ত্রকে চালিয়ে দিয়ে আমি ভুট্টা বীজ রোপণ করতে পারবো। শুধু ভুট্টা না, এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের ডাল শস্য, তারপর হচ্ছে গিয়ে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, সোয়াবিন। এই আমরা এই লাস্ট সিজনে আমরা সোয়াবিন আমরা ইন্টারক্রপিং হিসাবে এই সঙ্গে চাষ করেছি কৃষি বিজ্ঞান কেন্দ্রে। তো বিভিন্ন রকমের ফসলের চাষ করে নিবিড় পদ্ধতিতে, এবং যেটা আমাদের একজন সাংবাদিক ভাই বললেন যে যেটা হচ্ছে যে ওভারল্যাপিং করে, অর্থাৎ এবার জনসংখ্যার যে চাপটা আছে 1.9% হারে আমাদের জনসংখ্যা বাড়ছে প্রতি বছর, প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি জনসংখ্যা আমাদের বাড়ছে এই যে গোটা দেশে। তো এই যে জনসংখ্যা বাড়ছে এবং জমির উপরে যে একটা চাপ হচ্ছে দিনের পর দিন, কিন্তু রাস্তার ধারে দেখবেন আপনারা যে মানে প্রচুর পরিমাণে বাড়ি হচ্ছে, মানে এই যে হরাইজন্টাল এক্সপেনশন কিন্তু সম্ভব না, ভার্টিক্যাল এক্সপেনশন সম্ভব। অর্থাৎ যত বেশি পরিমাণ সোলার এনার্জি আমরা অ্যাবজর্ব করতে পারবো ভার্টিক্যাল, মানে
এক্সপেনশনটার মাধ্যমে। সেটা হচ্ছে কি, জমিতে আমি চাষ করলাম ভুট্টা, তারপর ভুট্টা কাটার 1 মাস আগেই আমি ওই জমিতে বরবটি লাগিয়ে দিলাম বা ওই জাতীয় ফসল লাগিয়ে দিলাম। তাহলে কি হলো, আমি 20 দিন 25 দিন এগিয়ে গেলাম, আবার পরের যে ফসলটা হবে সেখানে আবার একটু এগিয়ে দিলাম, এবং এগিয়ে আস্তে আস্তে দেখা হবে যে 2 ফসলের জায়গায় 3 ফসলি, 3 ফসলের জায়গায় 4 ফসলি আমি করতে পারছি। তাহলে আমাদের যে খাদ্যের যোগানটা আমরা অব্যাহত রাখতে পারবো, জনসংখ্যা যে হারে বাড়ছে। এছাড়া হচ্ছে গিয়ে চাষির কিন্তু নিজস্ব বেনিফিটও আসবে। আজ খাদ্যের চাহিদা মেটানোর জন্যই যে এই পদ্ধতি তা না, চাষির যে নিজস্ব যে খরচটা বিঘা প্রতি, একর প্রতি 9 থেকে 10 হাজার টাকা খরচ কম হয় এই পদ্ধতি চাষ করলে। আর হচ্ছে ফলনটা কিন্তু তাদের থেকে অনেক গুণ বেশি হয়, মোটামুটি 5 থেকে 7% ফলন বেশি হয় এই পদ্ধতি চাষ করলে। তো আমি এই যন্ত্র মানে প্যাটেন্ট পাবে আমি ভাবতে পারিনি, আমি অ্যাপ্লাই করেছিলাম, করিয়েছিলাম, আমি প্যাটেন্ট দিয়ে পেয়েছি যন্ত্রটা, তার জন্য মানে আমি খুব খুশি হয়েছি, খুবই আনন্দিত। এবং পাশাপাশি আমাদের যারা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারাও খুব খুশি। এবং আশা করি যে সমস্ত চাষ যে সমস্ত জায়গাগুলোতে চাষ করা হয়েছে, আমাদের এবছর মানে প্রায় 150 একর জমিতে চাষ করা হয়েছে এখানে আমাদের ইসলামপুর সাব ডিভিশনে। তো ভালো, সব জায়গাতে ভালো ফলন পাওয়া গেছে, আমি খুবই খুশি হয়েছি। কবে এটা আবিষ্কার করেছিলেন এই যন্ত্রটা? আমি মানে মোটামুটি এটা নিয়ে প্রায় 2 বছর, 2.5 বছর থেকে চেষ্টা, 2.5 বছর থেকে এর ডেভেলপমেন্টটা, মানে এর একটা অভিব্যক্তি ঘটেছে। এটা কিন্তু প্রাথমিক অবস্থায় এরকম ছিল, তারপরে এর সমস্ত যে প্রোগ্রেসটা হয়েছে, এটা নাট বল্টু সিস্টেম করা হয়েছে গভীরতাকে ঠিক রাখার জন্য। বেশি গভীরতায় যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে কম গভীরতা রাখবো, যদি ময়েশ্চার কম থাকে তাহলে বেশি গভীরতা করবো। এছাড়া হচ্ছে গিয়ে ছোটো ছোটো যেগুলো মানে দানা আছে সেগুলোকে দেখা গেলো গতটা একটু ছোটো দরকার, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি নামিয়ে দিতে পারবো, নামিয়ে নিয়ে ছোটো করতে পারবো। 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি বা 24 ইঞ্চি ডিস্টেন্সগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো, যেটা যন্ত্র মানে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে আর কি। 2.5 বছর ধরে মেশিনটাকে, 2.5 বছর থেকে 3 বছর হবে, 3 বছর যখন আমি এসএম ছিলাম। চাষিরা ভাইরা উপকৃত হয়েছে এবং চাষিরা নিজেই প্রচার করছে। এবং বিহার থেকে গত পরশু 3 দিন আগে আমাকে বিহারের ওই একটা জায়গা থেকে ফোন করে বলছে যে আপনাকে এখানে আসতে হবে। এলাকায় এটা আর কি আপনি করেছেন? এটা আমাদের উত্তর দিনাজপুর জেলাতে আমাদের ইসলামপুর সাব ডিভিশনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এছাড়া হেমতাবাদ ব্লকে আমরা এবছর করিয়েছি, আমি কিছু চাষিকে দিয়ে করাইছি। তার ছাড়া হচ্ছে জলপাইগুড়িতে গেছে, কোচবিহারে গেছে, বিভিন্ন জায়গাতে চাষ হচ্ছে। সাউথ বেঙ্গলে পুরুলিয়া পর্যন্ত গেছে, গোয়ালপুরে তো ব্যাপক হারে হয়েছে। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, ওঙ্কার সাহেব এসেছিলেন আমাদের এখানে দেখার জন্য, উনি খুশি হয়ে মানে গেছেন এখান থেকে। তাছাড়া হচ্ছে মানে আমাদের যে আইআইটি খড়গপুর আছে সেখান থেকে এই যন্ত্রটা না আর কি, মানে যেটা ডেভেলপ করে, যেটা একদম মানে আপডেট ভার্সন আর কি, আপডেট ভার্সন এই যন্ত্রটা পাঠানো হয়েছিল ওখানে। খড়গপুর আইআইটি থেকে যারা প্রফেসর আছেন ওনারা আমাকে ছাড়পত্র দিয়েছেন, ওখানে টেস্টিং হয়েছে, ওনারা ছাড়পত্র দিয়েছেন। আর পেটেন্ট তো গতকালকে পেলাম। তো আমার ইচ্ছা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার উভয় সরকারই এটা চেষ্টা, মানে যদি এটা যদি চাষিদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করেন তাহলে চাষিরা ভীষণভাবে উপকৃত। 1.5 বছর আগে করেছিলাম। কোনো স্বীকৃতির কোনো ডকুমেন্টস কিছু দেওয়া? হ্যাঁ, ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আমি আপনাদেরকে সেটা ভীষণভাবে কার্যকরী হবে। এই জন্যই যে মনে করুন এই যে লাস্ট কিছুদিন আগে 1 মাস আগে থেকে যে আমরা ভুগছি ভীষণ, মানে টেম্পারেচারটা 42 ডিগ্রি, 43, 44, এবং মেজ ক্রপ হচ্ছে কি 36 ডিগ্রি, 37 ডিগ্রির যে কোনো ক্রপ 36 ডিগ্রি 37 ডিগ্রি বেশি হলেই ওর কিন্তু ফলনে মার খাবে, ওর মানে রেসপিরেশনটা অনেক বেড়ে যায় এবং গ্রোথ কমে যায়, ফটোসিনথেসিসটা ভালো হয় না অতিরিক্ত তাপমাত্রায়। সেই জন্য হচ্ছে গিয়ে এই যে টেম্পারেচার, এই যে যখন হাই টেম্পারেচারটা হয় সেই হাই টেম্পারেচারের সময় যাতে তার আগেই যেন ভুট্টাটা হয়ে যায়, মেজটা মনে করুন মিল্কিং স্টেজ একটা আছে, সেই সময় যদি হাই টেম্পারেচারটা হয় তাহলে কী হবে, ওটা শুকিয়ে যাবে। আর যদি ফ্লাওয়ারিং স্টেজে হয়, ফ্লাওয়ারিংয়ে পোলেন গ্রেনগুলো শুকিয়ে যায়, তার জন্য কী হচ্ছে পলিনেশন মানে ফার্টিলাইজেশনটা হবে না, হচ্ছে যেমন দানাগুলো হয়ে যাচ্ছে। অনেক শস্য যারা দেরি করে লাগায়, আলু কাটার পরে যারা ভুট্টা লাগায়, আমি ওদেরকে বিশেষ করে মানা করব যে আলু কাটার পরে ভুট্টা লাগাতে যায় না, কারণ ফলনটা পাবেন না ভালো, 1 নাম্বার। 2 নাম্বার কেন ফলনটা পাবেন না, যে লেট শোয়িং হলো শেষের দিকে, কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে এবং মিল্কিং স্টেজে সে সময় কিন্তু হাই টেম্পারেচার হবেই। আর তাছাড়াও আরেকটা ভয় থাকে, শিলাবৃষ্টির ভয় থাকে। তাহলে আমি রিস্ক নিয়ে চাষ করতে যাব না, আমি চাষ করবো যাতে আমার কনফার্ম ইলটা আসে। সেটা হচ্ছে কি এই যন্ত্রের মাধ্যমে যদি চাষ করা যায়, আগাম যদি আমি লাগাতে পারি
তাহলে আমরা কি বলছেন? শিলাবৃষ্টি ঠিক না, শিলাবৃষ্টি হাই উইন্ড, যদি High wind, হ্যাঁ, উইন্ড ঠিক। যদি সাইক্লোন হয় তাহলে মানে কারণটা কি, এর গ্রোথটা কেন বেশি হয় কেন? যেহেতু এর মানে গাছের ধর্মই হচ্ছে যে শক্ত মাটিকে আঁকড়ে ধরতে ওরা ভালোবাসে, আর আমরা ভাবি উল্টোটা, যে মাটিটা নরম হবে, বীজটা ফেলবো, ও মনে হয় তাড়াতাড়ি করে শিকড়গুলো গজাবে। হুম। কিন্তু অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি হচ্ছে প্রাকৃতিক নিয়মে গাছের মানে মানে একেবারে মানে খুব যে পাথর মাটি হলে তা না, কিন্তু হুম। মাটি কিন্তু মোটামুটি যে কোনো গাছ মাটি কিন্তু শক্তই চায়, কারণ ওকে ধরে আঁকড়ে ধরে ও দাঁড়িয়ে থাকে, অত বড় তার বডি নিয়ে দাঁড়িয়ে থাকে। সেই জন্য কি হচ্ছে, তাদের একটা অভিযোজিত একটা ব্যাপার আছে, যদি ওরকম জায়গা থাকে তাহলে ওদের রুটের যে গ্রোথটা মানে রুট ইন্টেন্সিফিকেশনটা বেশি হয়। এবং আমাদের এই পদ্ধতির মাধ্যমে নো টিলেজের মাধ্যমে যদি চাষ করা যায়, এত বৃদ্ধি হয় যে যেমন নারকেল গাছ বা সুপারি গাছের যেমন সাইড থেকে যেমন ইগুলো হয়, শিকড়গুলো গজায়, ঠিক এই গাছেরও এরকমভাবে গজায় এবং শক্ত করে ধরে রাখে। ওই জন্য যতই হাওয়া বয়ে যাক না কেন, এটা কিন্তু ভেঙে যাবে, হ্যাঁ, কিন্তু হেলে পড়বে না গাছটা, জায়গা লেকিন ঝুঁকেগা নাই, এরকম ব্যাপারটা। আচ্ছা। আর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট অনেক বেশি হয়, অনেক বেশি হয় অ্যাবজর্পশন। বলছি মূলত কি ভুট্টা চাষের জন্য এই যন্ত্র? না না, ভুট্টা না, আমি বললাম তো আগে যে ভুট্টা শুধু না, সমস্ত ক্রপই করা যাবে এর মাধ্যমে, সমস্ত রকম, বীজ বপন করতে হয় ইনক্লুডিং ভাইন যেগুলো আছে, যেগুলো লতানে গাছ যেগুলো থাকে, যেমন পটলের লতাগুলো এই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, ব্যাস একটু সাহায্য হয়ে যাবে। মানে বিনা চাষে কোনো চাষ করার দরকার নেই। খড় থাকুক, মানুষের চাষি ভাইদের একটা হেডাক থাকে, মানে মানুষের ধর্ম মানে চিন্তা ভাবনা হয়ে গেছে কীরকম, যে চাষ না করলে মনে হয় চাষ হবে না, মানে প্লাউইং না করলে, কর্ষণ না করলে জমিতে চাষ করা যাবে না। হ্যাঁ, আমি উদ্যোগ নিয়ে আমাদের এই সাব ডিভিশনে আত্মা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ব্লকের এডিএ সাহেবরা এটা 20টা গত বছর 20টা করে যন্ত্র দেওয়া হয়েছিল, মানে এটা কি বিনামূল্যে দেওয়া হয়েছে? বিনামূল্যে দেওয়া হয়েছিল এবং চাষও হয়েছিল। তো গত বছর 70 একর হয়েছিল, এবার 150 একর। আগামী তার একটা না, প্রাইস রেট এটা তো এটা হচ্ছে গিয়ে পলিসির ব্যাপার। আপনি বলছেন এই পলিসির ব্যাপারটা, এই পলিসিটা গভর্নমেন্ট ঠিক করবে, এটা আমি তৈরি করতে পারি না। আমি গভর্নমেন্টের কাছে আপিল করব যে এই যন্ত্র যদি দেওয়া হয়। স্যারও দেখে গেছেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি জানেন, যারা পলিসি মেকার, তারা যারা হেড, তারা সবাই দেখে গেছেন, ডিরেক্টরও এসেছিলেন, হ্যাঁ, সবাই এসেছিলেন, এখানে দেখে গেছেন এর কার্যকারিতা, এর উপকারিতা, এর মানে চাষিদের গ্রহণযোগ্যতা, এটা কিন্তু ওনারা দেখে গেছেন যে ভালো। আপনার কাছে না না, এখন পর্যন্ত ওই সমস্ত জায়গাতে যাওয়া হয়নি, হ্যাঁ। এবং যে যন্ত্রটা যখন তৈরি করা হয়েছিল, যাদেরকে দিয়ে আমি এই উদ্ভাবনী জিনিসটাকে আমি তৈরি করেছি, সেই জায়গাতে আমি আপাতত স্থগিত আছি, হ্যাঁ। আমি এই ব্যাপারে এটা কমার্শিয়াল ব্যাপার ছিল, এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাইছি না। মোটামুটি 9 থেকে 10 হাজার টাকা খরচ কম হয়। আর আমাদের এই যে যদি ঠিকঠাক মতন চাষি ভাই চাষ করে, যদি যেভাবে আমরা বিজ্ঞানসম্মতভাবে বলবো, মানে আমি যেটা বলবো যেভাবে সেভাবে যদি চাষ করে, তাহলে চাষির কমসে কম 60 কুইন্টাল এই করে হবে, কমপক্ষে এটা ভুট্টার ক্ষেত্রে। হ্যাঁ, ভুট্টার ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে নর্মালি যে চাষিরা চাষ করে ফলনটা পায় 40 কুইন্টালের বেশি পায় না, 40-42 কুইন্টাল একরে বলছি আমি হিসাবটা। মানে এক্ষেত্রে মোটামুটি 10 কুইন্টাল ফলন বেশি হবেই, মানে অবধারিত। সে বিষয়গুলো আপনার গাইডলাইন যদি মেনে চলে এবং এটা যেহেতু প্যাটেন্ট হয়েছে, এবং আমি আশা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার দুই সরকারই চেষ্টা করবে যে এটাকে নিয়ে একটা কোনো পলিসি মেকিং করে নিয়ে এটাকে কীভাবে মানে চাষিদের কাজে লাগানো। যেটুকু সহযোগিতা আমি পেয়েছি সেটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে এডিও সাহেবদের, আমাদের যারা 5 জন এডিও আছে, এরা সহযোগিতা করেছে, এরা নিজেরাই মানে ব্যবস্থা নিয়েছে, যেহেতু ওটা লোকাল বডি, ওরা সিদ্ধান্ত নিয়ে এটা ওদের কাছ থেকে যারা তৈরি করেছে, যাদেরকে দিয়ে আমি তৈরি করাইছি, তাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে এটা দিয়েছে বিনামূল্যে। এখন এ পর্যন্ত এইটুকুই আমি হেল্প পেয়েছি। এছাড়া আমি আশা করছি যে ভবিষ্যতে আমি এটার হেল্প পাবো, হ্যাঁ। আর টেকনোলজিটা যেহেতু আমি এটার একটা বইও লিখেছি আর কি, এর মানে কীভাবে সমস্ত বিষয়টাকে করা যাবে, একটা মোটামুটি 25 পাতার একটা বই লিখেছি, ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি। তো ডিপার্টমেন্ট থেকে ওনারা বলছেন যে এটা তো এখনও আমরা কিছু এই বিষয়টা নিয়ে আমরা এখনও রিসার্চ জায়গায় কোথাও নেই। যদি রিসার্চের জায়গা থাকতো তাহলে তো আজকে আমি প্যাটেন্ট পেতামই না, যেহেতু রিসার্চের জায়গা নেই কোথাও, তা প্যাটেন্টটা ওই জন্য আমি পেলাম। এবং আশা করি অদূর ভবিষ্যতে আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর এটাকে সাদরে গ্রহণ করবে এবং চাষি ভাইদেরকে দিলে এটা চাষিরা খুব ভীষণ এটা কমার্শিয়াল ব্যাপার। এই কমার্শিয়াল ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি না। মোটামুটি এটা যেটা মানে তৈরি করতে গেলে এটা আপনার 400-500 টাকা 600 টাকা খরচা হতে পারে, 600 টাকার কম হয়ে যেতে পারে। আবার যদি আপনি এর থেকে ভালো যেটা আছে, যেটা আপনার যেটা টপ মডেল, যেটাকে বলা হয় টপ মডেল, আপগ্রেডেড মডেল, সেক্ষেত্রে ওটা কিন্তু প্রায় 2500 টাকা মতো খরচা হয়ে যাবে, 2500 থেকে 3000 টাকা খরচা হবে।
ওটা আমার তৈরি করতে সেটা দিয়ে ফার্স্ট যেটা তৈরি করেছিলাম ওটা তৈরি করতে আমার মোটামুটি যেটা মানে টপ মডেল যেটা ওটা তৈরি করতে আমার মোটামুটি 2 মাস লেগেছিল। হ্যাঁ, মানে ওটা 2 মাস আমার এই শিলিগুড়ি মোড়ে আমি একটা গ্যারেজকে দিয়ে আমি করিয়েছিলাম ওটা। তো ওটা করতে করতে ওরা আবার বিরক্ত হয়েছিল, শেষের দিকে বলছে যে আপনার যন্ত্র আপনি নেন আর আপনি যান, আমাদের টাকাও লাগবে না, খেয়ে লাগবে না, বিরক্ত হয়েছিল আর কি। আমি এইভাবে করতে করতে ঠিক আছে। তো যাই হোক, ওনাদেরকে আমি এখনও খবরটা দিইনি, আমি এখান থেকে গিয়ে তারপর ওদেরকে আগে বলবো যে ভাই আমার কাজটা হয়ে গেছে, আমি খুশি খবরটা। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।